মৃত্যু আর হাজারো প্রশ্ন। কিন্তু সেই ঘটনার একটা বছর পর প্রশ্নগুলো থেকেই গেছে, উত্তর অধরা। কোথায় ন্যায়, কোথায় বিচার, কোথায় মিলল সুরাহা? গোটা একটা বছর পেরিয়ে গেল, তারিখ পে তারিখ। এক বছর আগে এই আজকের এই রাতেই আরজি করের চেস্ট মেডিসিন বিভাগে যে ঘৃণ্য ঘটনা ঘটে গিয়েছিল তা নতুন করে আপনাদের বলার কিছু নেই। যে ঘটনা আরজি করের একজন অত্যন্ত প্রতিভাবান তরুণী চিকিৎসককে হারিয়েছে কলকাতা, আদরের একমাত্র সন্তানকে হারিয়েছে তার বাবা মা, দেশ হারিয়েছে একজন কৃতি সন্তানকে। তারপর কত প্রতিবাদ, কত আন্দোলন, কত রাত জাগা, কত মোমবাতি পুরে শেষ হয়ে গেল। এই এক বছরে ধীরে ধীরে সব কিছু কি ম্লান হয়ে গেল? তাহলে কি এভাবেই এরকম ভয়াবহ ঘৃণ্য অপরাধের ঘটনাগুলো সমাজের মেমোরি থেকে মুছে যাবে? দেশের আইন ব্যবস্থা এক বছর ধরে কেন কোনো প্রতিকার বা সুরাহা প্রদান করতে পারে না? একের পর এক ধর্ষণ, হত্যা কোন স্থানে ঘটলে কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জায়গায় চুপ করে থাকে সব কিছু। তবে এই ঘটনা শুধুমাত্র এই আরজি করের কাদম্বিনীর ঘটনা নয়, এমন একাধিক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে নিয়মিত। অতীতেও ঘটেছে, কাদম্বিনীর এই ঘটনার পরেও ঘটে চলেছে। আর এখানেই প্রশ্ন, এই ঘটনাগুলোর জন্য দায়ী কে বা কারা? প্রশাসন, সমাজ, নাকি আমরা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। কাদম্বিনী চলে যাওয়ার এক বছর, তারপরেও প্রাপ্তি শুধুই সেই হতাশা। বিচারের বাণী এখনো নিভৃতে কাঁপছে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই কাদম্বিনী ধর্ষণের খুনের ঘটনার প্রতিবাদের ঝাঁজ। একবার ভেবে দেখুন, এই এক বছর আগে এই এমনই একটি দিনে শেষবার কাজে যোগ দিয়েছিলেন কাদম্বিনী। তিনি কি ভেবেছিলেন যে এই রাতটাই হবে তার জীবনের শেষ রাত? আর দিনের আলো তিনি আর কখনো কোনোদিন দেখতে পাবেন না? না, এমনটা তিনি কখনো ভাবেন। কিন্তু এই ঘটনাই ঘটে গিয়েছে, এবং এই ঘটনা ঘটার পর যে আন্দোলন আমরা গোটা রাজ্য তথা দেশ, এমনকি দেশের বাইরেও লক্ষ্য করেছি, সত্যি কথা বলতে এর আগে এমন ঘটনা বাংলার মানুষ তো বটেই, গোটা বিশ্বও দেখেনি। কিন্তু তারপর একটা বছর পেরিয়ে যেতে চলল। ঘটনার তদন্ত এগিয়েছে কি? তদন্তের গতি প্রকৃতি নিয়ে একবার নয়, বারবার প্রশ্ন উঠেছে। অধরা থেকে গেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুনের মোটিভ আসলে কি ছিল। এমন একাধিক প্রশ্নের উত্তর চেয়ে সন্তানহারা কাদম্বিনীর সেই বাবা মা দিল্লির দরবারে ছুটে গিয়েছিলেন সদুত্তরের আশায়। কিন্তু ওই যে ভবিতব্য সেই হতাশা। দিল্লি থেকে তারা ফিরলেন একরাশ হতাশা নিয়ে। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হলেও তার কথায় চূড়ান্ত হতাশ ওই কাদম্বিনীর মা বাবা। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি, যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। মামলা থেকে সরে যেতে চাইছে সিবিআই। খোদ সিবিআই ডিরেক্টর নাকি এমনটাই জানিয়েছেন। ভাবতে পারছেন, যেখানে গোটা দেশের মানুষের ভরসা ওই সিবিআই, সেই সিবিআই এখনো বলছে কাদম্বিনীর এই মামলা থেকে তারা সরে যেতে চায়। স্তম্ভিত কাদম্বিনীর মা বাবা।
এই আরজি করের ঘটনার পর প্রতীকী শিরদাঁড়া নিয়েও আন্দোলন হয়েছিল, মনে পড়ে সেই দৃশ্য। সে খবর আপনারা জানেন, আমি জানি। এবার সেই শিরদাঁড়া বা মেরুদণ্ড নিয়েও সিবিআইকে খোঁচা দিয়েছেন কাদম্বিনীর মা। মেরুদণ্ড নিয়ে চলুন, না হলে পদত্যাগ করুন, এমনই লেখা পোস্টার তারা উপহার দিয়ে এসেছেন সিবিআই ডিরেক্টরকে। ডিরেক্টর সেই উপহার আবার গ্রহণও করেছেন, যদিও তাদের প্রশ্নের জবাব দিতে পারেন। ছিল এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি। এই যে নিয়েও নিয়েছে ডিরেক্টর, নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করেছে। রিটার্ন করে বলছে নেই নেই আমকো স্পাইন হয়, আমি লেনে के लिए। আমরা তখন দূর থেকে বলেছি নেই নেই, আপনাদের মেরুদণ্ড নেই। এই ভারতেই নারীরা যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে লড়ছেন, রাষ্ট্রপতির পদে বসছেন, মুখ্যমন্ত্রীর পদ আলোকিত করছেন। আবার অন্যদিকে কাদম্বিনীর মতন বহু সম্ভাবনাময় নারীকে নির্মমভাবে ধর্ষণ, খুন করে নারী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছেন সমাজের কিছু ক্ষতিকারক কীট। কাদম্বিনীর ন্যায় বিচার না পেলেও কাদম্বিনীর মাকে নারী শক্তির স্বীকৃতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যদিও খুব স্বাভাবিকভাবেই সেই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন কাদম্বিনীর মা। সাফ জানিয়ে দিয়েছেন, মেয়ের বিচার আগে পাবো, তারপর স্বীকৃতি গ্রহণ। সিবিআই নয়, আদালতের বিচার প্রার্থী এখন তারা। আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই দেখব। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব, ওনার কাছে ফিরিয়ে দিয়ে। কাদম্বিনীর মতো হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ধর্ষণের ঘটনা প্রথমেই মনে করিয়ে দিচ্ছে অরুণা শানবাগের ঘটনা। 1973-এর 27শে নভেম্বর হাসপাতালের ভেতরেই ধর্ষিতা হয়েছিলেন অরুণা রামচন্দ্র শানবাগ। এতটাই নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল তার উপর যে কোমায় চলে গিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত টানা 42টা বছর হাসপাতালের বিছানায় সেই একেবারে জীবন্ত মৃত হয়ে বেঁচেছিলেন অরুণা শানবাগ। 1978 সালে গীতা চোপড়ার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দিল্লিকে। গীতা ও গীতার ভাই সঞ্জয়কে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় তাদের। ভাইও রেহাই পায়নি। আবার ওই বছরই মথুরার দেশাইগঞ্জে পুলিশ স্টেশনে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করেছিল 2 পুলিশ কনস্টেবল। যদিও মামলার রায়ে দিব্যি রেহাই পেয়ে যায় তারা। সে সময় এই রায়ের বিরুদ্ধে এবং ধর্ষণ আইন পরিবর্তন আনার দাবিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ হয়েছিল। 2002 সালের বিলকিস বানোর ঘটনা তো মনে আছে আপনাদের, কিংবা 2012 সালের দিল্লির নির্ভয়া কাণ্ড গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। ধর্ষক এবং তাদের আইনজীবীরা যেভাবে মেয়েটির রাতে বেরোনোর দিকে আঙুল তুলেছিল, ধর্ষণের সাফাই দিয়েছিল, তা দেশের সব মেয়েদের নিরাপত্তাকেই বিপন্ন করে তুলেছিল। সেই 2012-তে এই কলকাতার বুকে পার্ক স্ট্রিটে ধর্ষিতা হন সুজেট জর্ডন। যে ঘটনা বারবার ধর্ষিতার দিকেই আঙুল তোলা হয়েছিল। এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে? 2013-র কামদুনি ধর্ষণ কাণ্ড, তারপর 2017-তে উন্নাও গণধর্ষণ ঘটনা, 2018 সালে আসিফা বানু বা 2020 সালের হাতরাসের কাণ্ড। এই পরিসংখ্যান শেষ হবার নয়। কাদম্বিনীর সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘৃণ্য অপরাধের পরেও এই রাজ্যে অর্থাৎ বাংলায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটে গেছে। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আলোড়ন সৃষ্টি হয়, প্রতিবাদ হয়, মোমবাতি নিয়ে রাস্তায় নামে মানুষ। আর তারপর ধীরে 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 গোটা বিষয়টাই কেমন যেন ম্লান হয়ে যায়।
এই কাদম্বিনীর ঘটনায় দেখুন না কেন 1 বছর পর এই এডিটার্স ডায়েরিতে সেই ঘটনা আপনাদের সামনে উত্থাপিত করতে হচ্ছে। তার কারণ আজকে ফের আবার সেই রাত জাগা কর্মসূচি পালিত হচ্ছে। খেয়াল করে দেখুন তো, 1 বছর আগে 14ই আগস্ট মূলত এই ঘটনার প্রতিবাদে রাত জাগা কর্মসূচি শুরু হয়েছিল। তারপর কত রাত বিনিদ্র রজনী কেটেছে সাধারণ মানুষ, দিকে দিকে শুধু জ্বলেছে মশাল, মোমবাতি, মানববন্ধন, কত নানাভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছে। কোথায় গেল সেই সমস্ত প্রতিবাদ? প্রশাসন, রাষ্ট্র, রাজনৈতিক দল, সাধারণ নাগরিক কে ছিল না এই প্রতিবাদে? কেউ তো আবার গান বেঁধেছেন, গানের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছেন। কিন্তু এই সব কিছুই কোথাও যেন গিয়ে ওই সেই প্রশ্নের যে শেকল, সেই শেকলে আটকা পড়ে গেছে। কোনো প্রশ্নেরই সদুত্তর পাওয়া যায়নি। একটা খুন এবং তার মোটিভ পরিষ্কার নয়। এক এবং একজনকেই এই গোটা ঘটনার জন্য গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে, কিন্তু কাদম্বিনীর মা এবং বাবা এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ তারা মনে করেন এই গোটা ঘটনার পেছনে ওই একজন কখনোই যুক্ত থাকতে পারে না। একটি হাসপাতাল, যে হাসপাতালে মানুষ তার জীবন বাঁচানোর জন্য যায়, সেই হাসপাতালে প্রাণ যাচ্ছে, মানুষের প্রাণ বাঁচানোর দায় বা দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে সেই একজন মহিলা চিকিৎসকের। তাও আবার কিভাবে? নৃশংস নির্মমভাবে তাকে খুন করা হচ্ছে। প্রশ্ন উঠেছে হাজারো, উত্তর অধরায় থেকে গেছে। কেন? যে সিস্টেম এই মুহূর্তে আমাদের চারপাশে রয়েছে, প্রশ্নটা সেই সিস্টেমকে নিয়েই। একটি নারী, সে কর্মরত অবস্থায় সেমিনার রুমে তার দেহ পড়ে থাকছে, সেখানে যদি কোনো একজন ব্যক্তিও তার সঙ্গে ধস্তাধস্তি করে থাকে তো সে চিৎকার করবে না? তার চিৎকারের আওয়াজ পেয়ে তার আশেপাশে কেউ কিচ্ছুটি টের পেল না? এটা সম্ভব? সত্যিই কি বিশ্বাসযোগ্য? মানুষ বিশ্বাস করতে পারেনি বলেই পথে নেমেছে বারবার, আন্দোলনে নেমেছে বারবার। আজকে রাতেও তারা পথে নেমেছে। রাত জাগা আন্দোলন সংগঠিত হচ্ছে, রাত জাগছে মানুষ। আগামীতে হয়তো আরো রাত জাগবে। আগামীকালও এই কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে নানাবিধ কর্মসূচি সংগঠিত হওয়ার রয়েছে। কিন্তু প্রশ্ন থাকছে সেই একটাই, এই এত কিছু আন্দোলনের পরেও বিচার পাবে তো কাদম্বিনী? প্রতিটি ধর্ষণের ঘটনায় এই ন্যায় বিচার চেয়ে মানুষ গান বাঁধে, রাস্তায় নামে, মোমবাতি নিয়ে মিছিল করে, কিন্তু তারপর সেই থরবরি খাড়াবরি থোর। এটাই কি সুস্থ সমাজের পরিচয়? এভাবেই কি কেটে যাবে একের পর এক বছর? তাহলে কি এই ধরনের ঘটনাগুলোকে আমরা সয়ে যেতে শিখছি? যে ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে পথে নেমেছিল। কোথাও যেন তারা মনে করেছিল ওই কাদম্বিনী শুধুমাত্র তার নিজের বাবা মায়ের সন্তান নয়, কোনো একজনের দিদি কিংবা বোন নয়। কাদম্বিনী হয়ে উঠেছিল গোটা বাংলা তথা গোটা দেশ তথা গোটা বিশ্বের সন্তান।
আর সেই সন্তানের ওপর এই ধরনের নির্মম ঘৃণ্য অপরাধ ঘটে যাওয়ার কারণে প্রতিবাদে গর্জে উঠেছিল মানুষ। কিন্তু মানুষ তারাও ধীরে ধীরে বুঝতে পারছে যে গোটা ঘটনার পেছনে থাকা যে শক্তি, সে শক্তি কোথাও কলকাঠি নাড়ছে না, তো যে কলকাঠি নাড়ার কারণে আজ কাদম্বিনীর বাবা মাকে তার ভরসার জায়গা অর্থাৎ সেই সিবিআই বলছে তারা তদন্ত থেকে সরে যেতে চায়। অর্থাৎ তারা পরিষ্কার এই কথা বলে এটাই কি বোঝাতে চাইছে যে তদন্তের আর কিছু করার নেই। ওই এক এবং সঞ্জয় রায় অপরাধী বা সেই একমাত্র দোষী, এই গোটা ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত নেই। সত্যিই কি তাই? যদি মানুষ সেটা মনে করত তাহলে রাত জেগে রাস্তায় নামতো কি? একটা বছর পেরিয়ে যাবার পরেও প্রতিবাদে সামিল হতো কি? হ্যাঁ, কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এ ধরনের কোনো একটা ঘটনা ঘটলেই তাতে রাজনীতি ঢুকে পড়ে। এক্ষেত্রেও যে ঢোকেনি তা একেবারেই নয়। রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে তারা তাদের মতন করে নিজেদের রাজনৈতিক স্বার্থে রুটি সেঁকে নেওয়ার প্রচেষ্টা করছে, হয়তো আগামী দিনেও করবে। শাসক দল তারাও তাদের মতন করে অবস্থান ব্যাখ্যা করেছে, তারাও আবার এই গোটা ঘটনার সঙ্গে যে বা যারা দোষী তাদেরকে আবার ফাঁসির দাবিও জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হলো কি, পেলাম কি আমরা? প্রশ্নটা আমাদের কাছে সেখানটাতেই বারবার করে ফিরে আসছে। এই গোটা ঘটনার পেছনে যে কারণ, সে কারণ এখনো আমাদের সামনে প্রকাশিত হয়নি। উঠে এসেছিল এই আরজিকর হাসপাতালের অভ্যন্তরে ঘটে চলা বেনিয়মের কথা। কোথায় সেই বেনিয়মের তদন্তের রিপোর্ট? কে বা কারা কিভাবে এই বেনিয়ম পরিচালিত করত, তার তদন্তের তথ্য কোথায়? সেখানেও থেকে গেছে প্রশ্ন। বহাল তবিয়তে সবকিছু চলছে ঠিক যেমনটি আগে চলছিল। মাঝখান থেকে বেঘরে মরে যেতে হলো ওই কাদম্বিনী। এই নিষ্ঠুরতার ঘটনা শুধুমাত্র এই আরজিকরে ঘটেছে এমন নয়। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটছে। বলতে দ্বিধা নেই যে আগামী দিনে যে ঘটবে না সে বিষয়ে কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। এই পুরনো ঘটনার যদি বিবরণটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর সেই দৃশ্যগুলো। এই নিষ্ঠুরতার তালিকায় এক নয় একাধিক ঘটনা রয়েছে। আজ থেকে প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে ১২ই জুলাই উত্তরপ্রদেশের গজরৌলা শহরের একটি কনভেন্টে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটে। ৬ জন সন্ন্যাসিনীকে হেনস্থা সহ ২ জনকে ধর্ষণ করা হয়। থানা পুলিশ শেষে সুপ্রিম কোর্টে মামলাটি সিবিআইয়ের কাছে স্থানান্তরিত হয় এবং ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। কিন্তু তারপর ৩৩ বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। জানলে হয়তো অবাক হবেন, মামলাটি এখনো অমীমাংসিত এবং সিবিআই বা পুলিশ কর্তৃক নতুন কোনো আপডেট নেই। এরপর ১৯৯২ সালে আজমির ধর্ষণ কেলেঙ্কারি, যেটি ছিল একের পর এক গণধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের ঘটনা, যেখানে রাজস্থানের আজমিরে ১১ থেকে ২০ বছর বয়সী ২৫০ জন ছাত্রীকে গণধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে হয়েছিল। সাজানো যৌন শোষণের একটি স্থায়ী এবং বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল এই ঘটনা।
সেই সময় এই ঘটনার অভিঘাত এতটাই ব্যাপক পরিসরে হয়েছিল যে জনরোষের কারণে 18ই মে 1992 সালে আজমির শহর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 20 বছর ধরে চলে মামলাটি। অভিযুক্ত চিহ্নিত হয়েছিল 12 জন। 1998 সালে 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 4 জনকে উচ্চ আদালত খালাস করে দিয়েছিল এবং অন্যদের সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। বাকি 4 জনের মধ্যে একজন আত্মহত্যা করে মারা যান আর একজনকে 2007 সালে যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু 6 বছর পর তাকে আবার খালাস করে দেওয়া হয়। একজনকে একটি ছোটখাটো মামলায় দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু পরে তাকে আবার খালাসও করে দেওয়া হয়। আপনি কি একে ন্যায় বিচার বলতে পারেন? এখনো 32 বছর আগে সেই ঘটনার ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে আজমির। এছাড়াও 1994 সালের রামপুর তিহারা মামলা, 2011-12 ক্যাফে প্যারেড মামলায় মুম্বাইয়ে এমন বহু মামলায় থেকে গেছে অমীমাংসিত। দীর্ঘ লড়াই, দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি কোনো ন্যায় বিচার। তারপরেও বিচারের ওপর আজও ভরসা করে মানুষ। তবুও তো মিলছে কই? প্রতিবাদের গর্জন কত দূর গেলে মিলবে ন্যায় বিচার? আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে চিত্ত স্বাধীন হবে? গান বেঁধে জনপ্রিয়তাও লাভ করা যায়, কিন্তু প্রশ্নের উত্তর কি মেলে? সত্যিই কি কাদম্বিনী আদৌ বিচার পাবেন? 1 বছর পর মানুষ আবার পথে নেমেছে। আগামীকাল প্রতিবাদ আছড়ে পড়বে শহর কলকাতার রাজপথে, কিন্তু নীরবে নিভৃতে কেঁদে যাবে কি বিচারের বাণী? আজ এ পর্যন্তই। নমস্কার।